কোথায় আবার? ঘুমোতে যাব। তোমার পাশের রুমেই আছি আমি। কোনো কিছু দরকার হলে আমায় ডেকো, কেমন? কথাটুকু বলেই আর চোখে কিশোরীকে পর্যবেক্ষণ করছিল হিয়ন। গাড়িতে তো বেশ গলা উঁচিয়ে বলেছিল ভয়টয় কিচ্ছু নেই তার। ওহে মেয়ে, এবার না হয় তোমার সাহসিকতার একখানা পরীক্ষা হয়ে যাক। আজকে তো কিশোরীকে জব্দ না করে ছাড়া যাবে না কোনো মতেই। প্রিহুলার মুখ দেখে তেমন কিছু আন্দাজ করা গেল না। কেমন স্থির হয়ে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে মেয়েটা। পরিস্থিতি তো কিছুই বোধগম্য হচ্ছে না হিয়নের। তবে কি সাহসিকতার পরিচয় দিবে নাকি মেয়েটা? আচমকা মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল প্রিহুলা। এরূপ ঘটনার জন্যে যেন মোটেও প্রস্তুত ছিল না হিয়ন। হারিকেন ফেলে দ্রুত মেঝেতে বসল সে। প্রিহুলার মাথাটা আলগোছে কোলে তুলে নিল। তবে কি অতিরিক্ত ভয়ে জ্ঞান হারালো মেয়েটা? মুহূর্তেই কলিজা কামড়ে ধরল হিয়নের। অস্থির উত্তাল হয়ে গেল ভেতর। গালে আলতো হাত রেখে ডেকে উঠল। প্রিহুলা, শুনতে পাচ্ছ? প্রিহুলা। বার কয়েক ডেকেও কিশোরীর সাড়া পেল না হিয়ন। চিন্তায় কপাল বেয়ে দরদর করে ঘাম ছুটছে তার। নাকের কাছে আঙ্গুল নিয়ে শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করছে হিয়ন। হাতের পালস রেট দেখে নিয়ে খানিকক্ষণ থমকে বসে রইল। মেয়েটা এখনো অচেতনের মতো পড়ে আছে। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে প্রিহুলাকে কোলে তুলে নিল হিয়ন। সোজা বেডরুমে এসে খাটে শুইয়ে দিল। বাইরে থেমে থেমে তীব্র আলোর ঝলকানি হচ্ছে। আর তার আলোয় স্পষ্ট ফুটে উঠছে প্রিহুলার মুখশ্রী। ধীর পায়ে এগিয়ে গিয়ে লিভিং রুম থেকে হারিকেন নিয়ে আসলো হিয়ন। খানিকক্ষণের মধ্যে আবারও অম্বর কাঁপিয়ে নেমেছে বাড়িধারা। যেন গোটা ধরিত্রীকে ধুয়ে মুছে দেওয়ার পণ করেছে তারা। পকেটে হাত পুড়ে নিয়ে ফের ছোট্ট কিশোরীর সম্মুখে আসলো হিয়ন। খাটের পাশ টেবিলে হারিকেন রেখে থমথমে গম্ভীর স্বরে বলল, সব জায়গায় বুদ্ধি খাটাতে নেই। এবার আরো চরম বোকার পরিচয় দিলে তুমি। কি ভেবেছো উল্টো আমাকে জব্দ করবে? এই যে অজ্ঞান হওয়ার অভিনয়টা করলে, ভুলে যেও না আমি একজন ডক্টর। এখন কি স্বেচ্ছায় উঠবে, নাকি এখানে লক করে চলে যাবো তোমায়? শোয়া থেকে দ্রুত উঠে বসল প্রিহুলা। চোখ মুখ জুড়ে তার অস্বস্তি, জড়তার ভাব। হিয়ন যে একটু আগে তাকে জব্দ করতে চেয়েছিল সেটা বেশ বুঝতে পেরেছিল। উল্টে লোকটাকে জব্দ করতে গিয়ে এখন নিজেই কুপোকাত। কাছুমাছু ভঙ্গিতে বসে আছে প্রিহুলা। শেষ রক্ষা হলো না তার। হিয়নের অধরষ্টে পাকা হাসি, হারিকেনের পিঙ্গল আলোয় কিশোরীর ভয়ার্থ মুখশ্রী ফুটে উঠেছে। নির্নিমেষ তাকিয়ে রইল হিয়ন, একেবারে জগৎ ভুলে। মন একটু একটু করে কবে নিয়ন্ত্রণাধীন হয়েছে কে জানে। ভুল জেনেও কিশোরীকে ভালোবাসার মতো মহা অন্যায় করে বসে আছে নিজেই। অথচ এই মেয়েটার বিয়ে ভাঙতেই গোটা গ্রামের সম্মুখে রুখে দাঁড়িয়েছিল হিয়ন। আর এখন বিবেকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মন। প্রিহুলার ডাকে ঘোর কাটল হিয়নের। ততক্ষণে মেয়েটা উঠে দাঁড়িয়েছে, দৃষ্টি মেঝেতে। প্রচণ্ড জড়তা নিয়ে বলল প্রিহুলা, আমি মানে সত্যি কেমন মাথা ঘুরছিল আমার। এখানে অনেক ভয় করছে। পাশের রুমে একা থাকা সম্ভব নয়। আপনি ঘুমান, আমি না হয় বসে থাকি। একগাল হেসে কাছের জানালার কাছে গিয়ে দাঁড়ালো হিয়ন। বাইরে তুমুল বেগে বর্ষণ হচ্ছে। আজকের জন্যে কোনো বিরতি নেই তাদের। দৃষ্টি বাইরে রেখে বলল হিয়ন, নির্বোধ মেয়ে, যদি বুঝতে, তবে এই ভয়ানক রাত্রিরকে নয়, বরং সম্মুখে থাকা পুরুষকে ভয় পেতে। হিয়নের কথায় দৃষ্টি তুলে তাকালো প্রিহুলা। কিসের ইঙ্গিত দিল লোকটা? কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো প্রিহুলার। তবে সম্মুখে থাকা পুরুষকে ভয় পাবার কোনো প্রশ্নই আসে না। নির্বোধের অভিনয়টুকু করে বহু আগেই হিয়ন সম্পর্কে ধারণা হয়ে গেছে প্রিহুলার। যে মানুষ একটা অবুঝ মেয়ের সরলতার সুযোগ গ্রহণ করে না, সে তো অবশ্যই নিষ্কলুষ পুরুষ। বাইরে আকাশ ঘোলাটে হয়ে আসছে ধীরে ধীরে। ভোর হবার প্রস্তুতি নিচ্ছে আকাশ। তবে বৃষ্টির তেজ কমেনি একটুও। দৃষ্টি সরিয়ে প্রিহুলার দিকে তাকালো হিয়ন। হারিকেন কেমন নিভু নিভু হয়ে আসছে। তেল ফুরিয়ে এসেছে বোধহয়। তপ্তশ্বাস ফেলে বলল হিয়ন, ভোর হয়ে আসছে, একটু ঘুমিয়ে নাও, নয়তো বিপি লো হয়ে যাবে। আমি এখানেই আছি, ভয় নেই। কথাটুকু বলেই পকেট থেকে ফোন বের করলো হিয়ন। সেখানকার পরিস্থিতি কি হয়েছে কে জানে। নেটওয়ার্কের বাজে অবস্থা হয়ে আছে। বাড়ি ফিরলে নির্ঘাত একের পর এক প্রশ্ন আসবে, এতে সন্দেহ নেই। সন্ধ্যার পর একটা অপারেশন আছে। যাই হয়ে যাক, আজ ঢাকায় ফিরতে হবে হিয়নকে। কিন্তু আপনার তো ঘুম পেয়েছে বললেন, এভাবে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ লাগবে।
আপনিই ঘুমান, আমি বসে আছি। ফোন পকেটে পুরে নিয়ে এগিয়ে আসলো হিয়ন। এই মুহূর্তে ঘুম তার জন্যেও ভীষণ প্রয়োজন। তবে সে এখানে থাকলে প্রিহুলার যে অস্বস্তি হবে এটা তার কথাতেই স্পষ্ট। নয়তো বসে থাকার কথা বলতো না মেয়েটা। খাটের সামনে এগিয়ে এসে মাঝ বরাবর কোলবালিশ দিয়ে বর্ডার দিয়ে দিল হিয়ন। প্রিহুলা নিশ্চুপ দাঁড়িয়ে সবটা দেখছে। খাটের এক কোণে শুয়ে চোখ বুজে বলল হিয়ন। বা পাশের জায়গাটা তোমার জন্য বরাদ্দ, এসে শুয়ে পড়ো। খানিকটা অপ্রস্তুত হলো প্রিহুলা। হারিকেনের আলো একেবারে একরত্তি হয়ে এসেছে। রুম যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছে একটু একটু করে। বাইরে বৃষ্টির কারণে আকাশ এখনো নিখুঁত গুমট। খানিকক্ষণ আগে হিয়নের বলা কথাটুকু মনে হতেই কেমন জড়তার সংকোচ কাজ করছে। এখানে শুলে যে একটুও ঘুম হবে না এটা হলপ করে বলতে পারবে প্রিহুলা। আচমকা চুপ করে হারিকেন নিভে গেল। তৎক্ষণাৎ বেশ জোরালো গলায় ডেকে উঠল প্রিহুলা। ডাক্তার। চোখ মেলে তাকিয়ে কেবল অন্ধকার আবিষ্কার করলো হিয়ন। তার মানে মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। একটুও ভরসা করতে পারছে না তাকে। মাথার কাছে বালিশের দিকটা থেকে হাতড়ে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করলো হিয়ন। উঠে বসে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ভীরু কিশোরীর পানে। পরক্ষণে দ্রুত খাট থেকে নেমে দাঁড়াতে দাঁড়াতে বলল, যাও, তুমি ঘুমাও। আমার কথা অনেক ভেবে ফেলেছো। নিজেটা নিজে বুঝে নেব আমি। হিয়নের কথায় থতমত খেল প্রিহুলা। সে তো হিয়নকে অবিশ্বাস করছে না, তবে কেমন সংকোচ কাজ করছে। হাত পায়ের তালু ঘেমে যাচ্ছে। সেই প্রথম থেকেই হিয়নকে দেখলে এই বিশ্রী অনুভূতিটুকু হয়। কিন্তু এটা কি করে বোঝাবে এই রুষ্ট পুরুষকে? জানালার কাছে দাঁড়িয়ে আছে হিয়ন। ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটের পাপাশে শুয়ে পড়ল প্রিহুলা। তারপর মৃদুস্বরে ডাকলো হিয়নকে। আপনি বর্ডারের ওপাশে ঘুমোতে পারেন। তৎকালীন ঘাড় ঘুরিয়ে তাকালো হিয়ন। ভুরু কুঞ্চিত হয়ে আসলো তার। ঈষৎ ভাবনায় পড়ল সে। পরক্ষণে এগিয়ে এসে খাটে বসতেই প্রিহুলা তৎক্ষণাৎ উঠে বসলো। হিয়ন ভারী অবাক হলো এরকম আচরণে। আমতা আমতা করে বলল প্রিহুলা, না মানে আমি ওয়াশরুমে যাব। কিশোরীর চোখে মুখে ভয় সংকোচ স্পষ্ট দেখছিল হিয়ন। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে মুখের সম্মুখে ফোনের উঁচিয়ে ধরে বলল, দেয়াল ভেঙে ভীরুতা মুছে যেদিন প্রণয়ের ভুজ বন্ধন মস্তিষ্ক বুঝতে শেখাবে, সেদিন স্পর্ধা দেখিয়ে দু কদম এগিয়ে এসো মেয়ে। পঞ্জরের বা পাশে সঙ্গোপনে রেখে দেবো সযত্নে। কথাটুকু বলেই ওপাশ ফিরে শুয়ে পড়ল হিয়ন। বার কয়েক চোখের পাতা ঝাপটালো প্রিহুলা। কথাটুকু বুঝতেই অধরষ্টে হাসি ফুটে উঠল তার। এরকম পুরুষকে অবজ্ঞা করবে এমন নারী কি আছে শুনি? রুষ্ট পুরুষের পানে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে শুয়ে পড়ল প্রিহুলা। অত্যল্পকালে একেবারে ঘুমের অতল গহ্বরে হারালো কিশোরী। ভারী নিঃশ্বাসের শব্দ পেতেই ঘুরে তাকালো হিয়ন। ঘুমন্ত প্রিহুলার পানে তাকিয়ে রইল নির্নিমেষ। কেমন স্নিগ্ধ নিষ্পাপ লাগছে মুখশ্রী। অধরষ্টে হাসি ফুটল হিয়নের। এইটুকু সময়ের মধ্যে কারো ঘুম আসে কি করে কে জানে। খানিকক্ষণ এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিল না হিয়নের। ভেতরে অনুভূতিরা যেন বিশ্বযুদ্ধ ঘোষণা করছে। আচমকা গায়ের ওপর প্রিহুলার হাত ধপাস করে পড়তেই হকচকিয়ে উঠল হিয়ন। মাঝের বর্ডার ডিঙিয়ে একেবারে হিয়নের জায়গায় চলে এসেছে প্রিহুলা। এই ভয়াবহ অপরাধের জন্যে এখন এই মেয়েকে কে শাস্তি দিবে? এর পরিণাম যে মারাত্মক ভয়ানক হতে পারে এই সম্পর্কে কোনো ধারণা আছে এই অবোধ মেয়ের? হিয়ন নড়ল না এক চুলো। পাশে কিশোরীর সদ্য কাঁচা ঘুম ছুটে যায় কিনা। উষ্ণতার পরশ পেতেই মেয়েটা আরেকটু এগিয়ে একেবারে গুটিসুটি হয়ে রইল রোষ পরবশ লোকটার বক্ষস্থলে। তপ্তশ্বাস ফেলল হিয়ন। এইটুকু স্পর্ধা যে সেও দেখাতে পারেনি এখনো অবধি। কিশোরী হয়তো জানেই না অজান্তেই সে হিয়নের অগ্নি পরীক্ষা নিচ্ছে। জানালা গড়িয়ে বাইরে দৃষ্টি রাখল হিয়ন। মনে মনে বলল, সঠিক সময় আসতে দাও মেয়ে, সুদে আসলে সবটা পূরণ করে নেব ঠিক। সারা রাত বৃষ্টির পর আকাশ একেবারে ঝকঝকে তকতকে হয়ে আছে। কাচের জানালা গলিয়ে একগুচ্ছ সূর্যরশ্মি চোখে মুখে পড়তেই ঘুম কেটে গেল প্রিহুলার। মাথা ভার হয়ে আছে কেমন। চোখ ডোলে ভালো মতো তাকাতেই দেখল সে একাই খাটের মধ্যেখানে চার হাত পা ছড়িয়ে দখল করে নিয়েছে। দ্রুত উঠে বসল প্রিহুলা।
জানালার সামনে দাঁড়িয়ে আছে হিয়ন, ফোনে কিছু একটা করতে ব্যস্ত। ধীর পায়ে খাট থেকে নেমে দাঁড়ালো প্রিহুলা। পায়ের কাছে কোলবালিশ দেখে ভয়ানক চমকে উঠল। বর্ডারকে সরালো, বালিশ মেঝেতে কে ফেললো? সে নয় তো? ইস, কি লজ্জাকর ব্যাপার হয়ে যাবে তবে। হিয়নের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, আপনি কখন উঠলেন? ডাকবেন তো আমায়, বেলা হয়ে গেছে দেখছি। ফোনে মনোযোগী হিয়ন গম্ভীর স্বরে উত্তর দিল, ঘুমালে তবেই তো জাগবো, তাই না? মানে একটা মানুষ ঘুমের মধ্যে এতটা নিয়ন্ত্রণহীন হয় কি করে? জানা নেই আমার। কি অসভ্য আচরণ করছিলে আমার সাথে। কি করে ঘুমাবো? হিয়নের কথা শুনে কান দিয়ে রীতিমতো উত্তপ্ত ধোয়া ছুটছে প্রিহুলার। কোণঠায় মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। দৃষ্টি তুলে রুষ্ট পুরুষের পানে তাকাবার মতো অবস্থা নেই। লজ্জায় কান্না আসতে চাইছে। কি দরকার ছিল কালকে ঘুমাবার? কিশোরীর দিকে তাকিয়ে বলল হিয়ন, এক্ষুনি ঢাকায় ফিরবো আমরা। বাবাই জানিয়েছে, আর কোনো সমস্যা নেই। ফ্রেশ হয়ে এসো, যাওয়ার পথে বাইরে থেকে কিছু খেয়ে নেবো আমরা। চোখ মুখ কুঁচকে নিয়ে মাথা কাত করে সাই জানিয়ে চলে গেল প্রিহুলা। সেদিকে তাকিয়ে মুচকি হাসল হিয়ন। জমেলা খাতুনের আসার খবর শুনে যেন পুরো বাজার তুলে এনেছেন লিয়াকত সাহেব। কালে ভদ্রে মায়ের পদধূলি পড়ে তার শহুরে বাড়িতে। সেক্ষেত্রে তার আপ্যায়নে তো ত্রুটি রাখা যাবে না কোনো মতেই। শাশুড়ির পছন্দ সহিত রান্না চাপিয়েছেন লাইলা খাতুন। সবটাই নিজের হাতে সামলাচ্ছেন। কাছের লোকের হাতের রান্না মুখেও তোলেন না জমেলা খাতুন। কাটা বাছা থেকে সমস্ত কিছু তুলির তত্ত্বাবধানে ছিল। তিতিনের হোস্টেলে যাওয়ার সময় ছিল আজকে। দাদুমণিকে স্টেশন থেকে নিয়ে আসার দায়িত্ব তার উপর পড়েছে। হিয়ন থাকলে হয়তো সে যেত। টুনি আজ মহা খুশি, কারণ একেবারে গ্রামে ফিরে যাবে সে। এই শহুরে জীবন থেকে মুক্তি মিলবে তার। এখানে একটুও ভালো লাগছিল না তার। কোনো সহপাঠী নেই খেলার জন্য। চার দেওয়ালে বন্দি এরকম পানসে জীবন ভালো লাগে নাকি? তিতিন তৈরি হয়ে এসে বিদায় নিয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে গেল। হিয়নদের ফিরতে প্রায় দ্বিপ্রহর কেটে গেছে। ছেলেকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন লাইলা খাতুন। মামনিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে হিয়ন। পাশেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে প্রিহুলা। আজকের এই পরিস্থিতির জন্য তো সেই দায়ী। ভেতর ঠেলে ঠুলে কান্না আসছে কিশোরীর। আর চোখে একবার প্রিহুলাকে দেখে নিয়েছে হিয়ন। কেমন মলিন নিষ্প্রভ হয়ে আছে মুখখানা। সকালে ফেরার সময় কিছুই খাওয়ানো চায়নি মেয়েটাকে। হিয়নের সঙ্গে ঠিকঠাক কথা অবধি বলেনি। হয়তো সকালের বলা সেই কথার জন্যেই। লিয়াকত সাহেব এগিয়ে এসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বললেন, কানা থামাও শয়লা, এক্ষুনি মা আসবে বাসায়, এই নিয়ে পরেও কথা বলতে পারবো আমরা। পাশ থেকে হিয়ন বলল। দাদুমণি আসছে নাকি? চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালেন লাইলা খাতুন। ভাঙা স্বরে বললেন, হ্যাঁ, কালকেই তোর কাকা ফোন করে জানিয়েছেন তোর দাদুমণি আসবে আজকে। তোর কাকিমণি তো প্রেগনেন্ট, একা সব কিছু সামলাতে কষ্ট হয় তার। তাই তো দাদুমণি আসবে টুনিকে নিয়ে যেতে। এখানে আর পড়াশোনা করবে না টুনি। ভ্রু কুচকে বলল হিয়ন। টুনির পরীক্ষা তো আর বেশি দিন নেই, পরেই না হয়ে যেতে। এটা তাদের মর্জি। আমি বলেছিলাম এই বিষয়ে, শুনতে নারাজ তারা। আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে বাবা, তোর সঙ্গে অনেক কথা আছে আমার। কয়েক সেকেন্ড মায়ের দিকে তাকিয়ে থেকে চলে গেল হিয়ন। দূরে দাঁড়িয়ে থাকা প্রিহুলা সবটাই শুনছিল। টনি চলে যাবে শুনতেই ভেতর জুড়ে কেমন কষ্ট হচ্ছে তার। দৃষ্টি ঘুরিয়ে টুনিকে খুঁজছিল প্রিহুলা। পরক্ষণে দ্রুত ভিতরের ঘরে চলে গেল। ডাইনিং রুমে তেঁতুলের আচারের বাটি নিয়ে বসেছে টুনি। ঝাপসা চোখে এগিয়ে এসে পাশে বসল প্রিহুলা। ব্যগ্রস্বরে বলল টুনি, আপু, আমি কালকে গ্রামে চলে যাব। আমার যে কি আনন্দ লাগতেছে। আচার খাইবা? একটু খাইয়া দেখো, অনেক মজা হয়েছে। টুনির মাথায় হাত বুলিয়ে নিয়ে একটুখানি আচার মুখে পড়ল প্রিহুলা। কান্নাগুলো যেন কণ্ঠনালী চেপে রেখেছে। কথা বলতেও কষ্ট হচ্ছে। কলিং বেল বাজতেই এগিয়ে গিয়ে দরজা খুলে দিল লাইলা খাতুন। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তিতিন আর চমেলা খাতুন। চেহারায় একেবারে ক্লান্ত আর পরিশ্রান্তের ছাপ বৃদ্ধার। কোমরে হাত রেখে প্রবেশ করতে করতে বললেন, এই বয়সে দূরযাত্রায় চলাচল করা কি যে কষ্ট। কোমরের আড্ডি সব লইরা গেছে, কি যন্ত্রণা যে হইতাছে। শাশুড়িকে ধরে সোফায় নিয়ে বসালো লাইলা খাতুন।
আচমকা হন্তদন্ত হয়ে ছুটে এসে টুনি জানালো প্রিহুলার বমি হচ্ছে অনবরত। কথাটুকু শুনতেই ভেতরে ছুটে গেল তিতিন। ভ্রু কুঞ্চিত করে চিন্তিত স্বরে বললেন জমেলা খাতুন। এই সেমরির আবার হইলটা কি? লাইলা খাতুন কিছু না বলে ভেতরের রুমে চলে গেলেন। মাথায় হাত রেখে বেসিনের সঙ্গে হেলান রেখে দাঁড়িয়ে আছে প্রিহুলা। বিচলিত হয়ে তিতিন বারংবার হালচাল জিজ্ঞেস করছে। শুকনো ঢোক গিলে বলল প্রিহুলা। মাথা ঘুরছে আপু? কিছু কথাটুকু বলতেই আবারও বমি হলো প্রিহুলার। পেটে যে খাবার কিছুই নেই, মনে হচ্ছে নাড়ি ফুড়ি উল্টে চলে আসতে চাইছে সব। সম্মুখে সবকিছু ধোঁয়াশা ঘোলাটে লাগছে। টুনি ডেকে নিয়ে আসলো হিয়নকে। হন্তদন্ত হয়ে এক প্রকার ছুটে এসেছে হিয়ন। পেছন থেকে জমেলা খাতুন এগিয়ে এসে প্রিহুলার গায়ে হাত বুলিয়ে আনন্দ উৎকণ্ঠা নিয়ে বলল, হারে আমার নাত বউ পোয়াতি হয়েছে গো। দাদুমণির কথাটুকু কর্ণপাত হতেই স্থবির হয়ে গেল হিয়ন। মুখে হাত চেপে ধরে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। লাইলা খাতুনের দৃষ্টি ছেলের পানে। ভ্রু কুঞ্চিত করে প্রিহুলাকে দেখছিল তিতিন। যদি ঘটনাটা সত্য প্রমাণিত হয় তবে তার চেয়ে বেশি খুশি বোধ হয় কেউ হবে না। জমেলা খাতুন প্রিহুলাকে টেনে নিয়ে খাটে বসালেন। গায়ে হাত বুলিয়ে নানান উপদেশ দিচ্ছেন। হিয়ন অসহায় দৃষ্টি ফেলে মায়ের দিকে তাকিয়ে আছে। তার চোখ স্পষ্ট বলছে সে সম্পূর্ণ নির্দোষ। লাইলা খাতুনের দৃষ্টি আরও কঠোর হলো। দুশ্চিন্তার ছাপ ছড়িয়ে পড়ল সর্বমুখে। হিয়ন থমথমে গলায় বলল, দেখি সরো দাদুমণি, আমাকে দেখতে দাও কি হয়েছে। হিয়ন এগিয়ে যেতেই হাত উঁচিয়ে থামিয়ে দিলেন জমেলা খাতুন। কর্কশ গলায় বললেন, জমেলারে শিখাস তুই? ডাক্তার হইছস দেখা আমার চাইতে বেশি বুঝবি। দেখছস না আমি কথা কইতাছি এখানে? হিয়নের রাগ বোধ হয় মাত্রা অতিক্রম করছে। বিশৃঙ্খল এক পরিবেশের সৃষ্টি হয়েছে। মায়ের চোখের দিকে তাকানো যাচ্ছে না। গম্ভীর থমথমে গলায় কিশোরীকে প্রশ্ন করল হিয়ন, বাসায় ফেরার পর কি খেয়েছিলে শুনি? কাল থেকে তো ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তার উপর জার্নি হয়েছে, শরীর খারাপ করবে। প্রিহুলা অপ্রতিভ হলো। টুনির বানানো ঝাল তেঁতুল ভর্তা খাওয়ার পরেই তো কেমন গা গুলিয়ে উঠল। নিশ্চুপ প্রিহুলার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বের হয়ে গেল হিয়ন। লাইলা খাতুনের দৃষ্টি কেবল প্রিহুলার পানে। সব কিছু তবে সহ্যের সীমা পেরিয়েছে। যত যাই কিছু হয়ে যাক, এই মেয়েকে পুত্রবধূ করার কথা ছিল না, আর এটা হবেও না কখনো। ছেলেটা আসার পর অহনার বিষয়ে ভালো করে কথাও হয়নি। এখন মনে হচ্ছে আর চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা যাবে না। হাতে ঔষধের বাক্স নিয়ে রুমে প্রবেশ করল হিয়ন। থমথমে সেই কণ্ঠস্বরটুকু নিয়েই প্রিহুলার উদ্দেশ্যে বলল, কালকে বাইরের খাবার খাওয়া হয়েছে, ফুড পয়জনিং হয়ে গেছে তোমার। ওখানে ওষুধ রাখা আছে, খেয়ে নিও, ঠিক হয়ে যাবে। নাতির দিকে চোখ পাকিয়ে বললেন জমেলা খাতুন। কি এর ওষুধ দিলি ভাইয়াটারে? না জানি কোন সর্বনাশটা হয়। ঘুরে দাদুমণির দিকে তাকিয়ে বলল হিয়ন, ওটা যেটা সমস্যা ওই ওষুধই দিয়েছি। আর তোমরা যা ভাবছো এমন কিছুই না, তোমার নাতবউ এখনো অনেক ছোট। কথাটুকু বলেই বেরিয়ে গেল হিয়ন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন লাইলা খাতুন। মুখ বাঁকিয়ে বললেন জমেলা খাতুন, এই বয়সেই মা হইছি, এই সেমলি নাকি সোডো। জমেলা খাতুনের কথা তোয়াক্কা করল না কেউ। তিতিন পানির গ্লাস সমেত এগিয়ে গেল প্রিহুলার সম্মুখে। তপ্ত শ্বাস ফেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হিয়ন। দুশ্চিন্তায় মাথা ভার হয়ে আছে তার। কালকে প্রিহুলাকে ওই রকম কস্টিউমে দেখে মাথায় রক্ত চেপে গিয়েছিল একদম। হুট করেই অদৃশ্য এক অধিকারবোধ জন্মে গিয়েছিল। কোথাও হিসেবটা অমিলই থেকে যাচ্ছে। এই মুহূর্তে নিজের অনুভূতিটুকু প্রিহুলার কাছে প্রকাশ করা একদম উচিত হয়নি। এটা তো কিশোরীর আবেগের বয়স, যা কেবল ঠুনকো আর ক্ষণিকের হয়। হিয়ন তো সম্পূর্ণ বুঝতার পুরুষ। তার সমস্তটাই নিখাত ভালোবাসা। তার কতটুকু মূল্যায়ন করতে পারবে এই মেয়ে? কাঁধে কারো স্পর্শ পেতেই ভাবনার ঘোর কাটল হিয়নের। ঘুরে তাকাতেই মায়ের হাসি মুখখানা চোখে পড়ল। এখন তাকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে তা আর বুঝতে বাকি নেই। এই বয়সে দূরযাত্রা চলাচল করা কি যে কষ্ট। কোমরের আড্ডি সব লইরা গেছে, কি যন্ত্রণা যে হইতাছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি হিয়ন, যত তাড়াতাড়ি সম্ভব তোদের ডিভোর্সটা করিয়ে ফেলতে চাই। অনেক হয়েছে বড় বউ খেলার,
পানপাতার ঘরের সংসার। তোর বাবাকে বলেছি হোস্টেলে কথা বলতে। অবশ্যই মেয়ে তো নিজের পথ নিজেই দেখে রেখেছে বহু আগে। আমরা খামোখাই ওকে নিয়ে দুশ্চিন্তা করছিলাম। ডিভোর্স কথাটা তরঙ্গের মতো কানে বেজে উঠল হিয়নের। বুকের মধ্যিখানটা কেমন ছ্যাদ করে উঠল। ছোট্ট কিশোরী তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে পুরোটাই। প্রিহুলাকে হারালে বোধহয় এই জীবনে নতুন করে আর কাউকে ভালোবাসা হবে না। দূরে ব্যস্ত নগরীতে দৃষ্টি ফেলে বলল হিয়ন, এই মুহূর্তে ডিভোর্সের কি প্রয়োজন মামুনি? আমরা তো আর স্বামী স্ত্রী হয়ে একত্রে থাকছি না। তাছাড়া পরিস্থিতি অন্যরকম জটিল হয়ে যাবে। মেয়েটার পড়াশোনা শেষ হোক, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার সে নেবে।